আসসালামু আলাইকুম। মানুষকে বিশ্বাস করা মানুষের সহজাত বৈশিষ্ট্য, কিন্তু কখনো কখনো আমরা এমন মানুষকে বিশ্বাস করে ফেলি যারা আমাদের বিশ্বাসকে নিয়ে খেলা করে আর আবেগকে কাজে লাগায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য। বিশ্বাস, অবিশ্বাস ও বিশ্বাসঘাতকতার এক করুণ কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি বাজি। 2019 সালে রিলিজ হওয়া মুভিটির IMDb রেটিং 6/10। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যে দৌড়ে একটি বাড়ির দিকে যাচ্ছিল। বাড়িতে অনেক পুলিশ আর মিডিয়া কর্মীদের ভিড় ছিল। হঠাৎ সে কিছু একটা দেখে চিৎকার করে ওঠে আর সিন এখানেই কাট হয়। সিন এখান থেকে চলে যায় একটি শুটিং সেটে। এই মেয়েটির নাম সামিরা। সে দেশের নামকরা মডেল ও অ্যাক্ট্রেস। সামিরা একটি গানের সাথে ডান্স ভিডিও শুট করার সময় পায়ে আঘাত পায়। এজন্য গানের শুটিং অনেকদিন বন্ধ থাকার পর পরিচালক অন্য আরেকজন নায়িকাকে দিয়ে গানটি শুট করায়। সামিরা এটি জানতে পেরে শুটিং সেটে এসে পরিচালককে এক চর বসিয়ে দেয়। এই চরের ভিডিও মুহূর্তের মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়ে। পরদিন সামিরা বিউটি ম্যাক্স ম্যাসেজ পার্লারে যায় পা ম্যাসেজ করানোর জন্য। পার্লারের রিসেপশনে বসা মেয়ে দুটো তখন মোবাইলে সামিরার থাপ্পড়ের ভিডিও দেখছিল। হঠাৎ সামিরাকে সেখানে দেখে মেয়েটি তাকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞেস করে সে কি সার্ভিস নিতে চায়। সামিরা বলে, আমি ফুট ম্যাসাজ নিতে এসেছি। মেয়েটি তখন পার্লারে কাজ করা নেহা নামের একটি মেয়েকে সামিরার ফুট ম্যাসাজ করে দিতে বলে। সামিরা এর আগেও নেহার কাছ থেকে ফুট ম্যাসাজ নিয়েছে। সার্ভিস নেওয়ার সময় সামিরা নেহার ম্যাসাজের অনেক প্রশংসা করে। সে বলে, তোমার হাতে জাদু আছে নেহা। নেহা বলে, তেমন কিছুই না ম্যাডাম, আমি শুধু আমার সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদের সেবা দেওয়ার জন্য। এরপর নেহা ও সামিরার অনেক প্রশংসা করে। সে বলে যে সে তার অনেক বড় ফ্যান। দেশে সামিরার মিলিয়ন মিলিয়ন ফ্যান রয়েছে, সবাই তাকে অনেক পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি। নিজের প্রশংসা শুনে সামিরা অনেক খুশি হয়। ওই সময় চান কুমার নামের একজন লোক সামিরাকে ফোন দিয়ে বলে, তোমার জন্য একটা অফার আছে। তুমি যদি আমার কথা মতো স্টেজ পারফর্ম করো তবে প্রতি পারফর্মে 20,000 করে টাকা দেবে। এই চান কুমার একজন দালাল। সে টাকার বিনিময়ে বিভিন্ন পরিচালকদের কাছে অ্যাক্টর অ্যাক্ট্রেস সাপ্লাই করে। স্টেজ পারফর্ম করার কথা শুনে সামিরা অনেক রেগে যায়। সে বলে, সামিরার এখনো এমন দিন আসেনি যে তাকে স্টেজে উঠে নাচতে হবে। চান কুমার বলে, ভেবে দেখো সামিরা, তোমার হাতে তো কোনো মুভিও নেই, প্রতি রাতে 20,000 কিন্তু কম নয়। সামিরা তখন রাগে ফোন কেটে দেয়। সে নেহাকে বলে, এসব দালালরা মনে করে টাকা দিয়ে সামিরাকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যাবে। নেহা তখন বলে, ঠিক বলেছেন বাজি, আপনার মতো সুপারস্টার কোন স্টেজে নাচবে? আপনার মুভির অফারের অভাব হবে না। আচ্ছা, আপনাকে বাজি বলে ডেকেছি বলে মাইন্ড করেননি তো? আপনি তো আমার বড় বোনেরই মতো। হিন্দি বা উর্দুতে বড় বোনকে সম্বোধনে বাজি শব্দ ব্যবহার করা হয়। আমাদের দেশের যেমন আপু আপা ব্যবহার করা হয় তেমনই। যাই হোক, এটি শুনে সামিরা বলে, না কোনো সমস্যা নেই, তুমি আমাকে বাজি বলেই ডেকো। সামিরা পার্লার থেকে যাবার সময় নেহাকে 300 টাকা টিপস দিয়ে যায়। এতে নেহা অনেক খুশি হয়। এই ছেলেটির নাম ফিরোজ। সে সামিরার বয়ফ্রেন্ড। একদিন ফিরোজ সামিরাকে বলে, চলো আমরা বিয়ে করে লাইফ সেটেল করে নেই। এটি শুনে সামিরা ফিরোজকে বলে, তুমি আবার বিয়ে বাচ্চা এসব শুরু করলে? দেশে বিদেশে আমার কোটি কোটি ফ্যান, আমি এখন বিয়ে করলে আমার কেরিয়ারের কি হবে? ফিরোজ বলে, তোমার কেরিয়ারের এমনিও আরো কিছু বাকি নেই, তোমার সময় শেষ সামিরা। এটি শুনে সামিরা অনেক রেগে যায়। সে ফিরোজকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন ফিরোজ সামিরার মায়ের কাছে গিয়ে সব খুলে বলে। সামিরার মা বলে, রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি সামিরাকে বুঝিয়ে বলবো। সামিরার মা সামিরার স্টেজ পারফর্মের জন্য একটি থিয়েটারের মালিকের কাছ থেকে 15 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে। এটি শুনে ফিরোজ বলে, কিন্তু আন্টি, সামিরা তো বললো সে স্টেজ পারফর্ম করবে না, সে শুধু মুভিতে অভিনয় করবে। সামিরার মা তখন বলে, তাকে আর কে মুভিতে নেবে? তার তো এখন বয়স হয়েছে, এখন পরিচালকরা ইয়াং মেয়ে খোঁজে মুভিতে কাজ করানোর জন্য। সে এখন অনেকটা বয়স্ক হয়ে গেছে, তাকে এখন আর মুভিতে হিরোইনের পার্টে ভালো লাগবে না। পরদিন সামিরা আবার ম্যাসাজ পার্লারে যায় বডি ম্যাসাজের জন্য। এবারও নেহা সামিরাকে বডি ম্যাসাজ দেয়। নেহা সামিরাকে বলে, সে চাইলে নেহা তাকে বাড়িতে গিয়ে বডি ম্যাসাজ দিয়ে আসবে। সে সামিরাকে তার ফোন নাম্বার দিয়ে দেয় যেন প্রয়োজন হলে সামিরা তাকে বাসায় ডেকে নেয়। তবে সে সামিরাকে বলে দেয় যে তার পার্সোনাল ফোন নাম্বার দেওয়ার কথা যেন সে কাউকে না বলে। কেউ জানতে পারলে তার চাকরি চলে যাবে, কারণ এখানে কোনো কাস্টমারকে পার্সোনাল ফোন নাম্বার দেওয়া নিষেধ। যাই হোক, ওই দিন সামিরা নেহাকে অনেক টাকা টিপস দেয়। এই টাকা দিয়ে নেহা তার বড় ভাই, ছোট বোন, মা আর নিজের জন্য শপিং করে বাসায় ফিরে। এই ছেলেটির নাম রাজু। সে নেহাদের এলাকায় থাকে। রাজু নেহার সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু নেহা তাকে তেমন পাত্তা দেয় না। এই লোকটির নাম করিম। করিম নেহার বড় ভাই। নেহা পার্লারে চাকরি করে, এটি করিমের ভালো লাগে না। এই নিয়ে প্রায়ই করিম ও নেহার মধ্যে ঝগড়া হয়। এজন্য এই দুজনের মধ্যে সম্পর্ক তেমন ভালো না। এদিকে ফিরোজ চাইছিল না সামিরা স্টেজ শো করুক, কারণ এসব স্টেজ শোতে মডেলদের দর্শকদের সামনে অশ্লীল ড্রেস পরিয়ে অশ্লীল গানের সাথে নাচানো হয়। এজন্য ফিরোজ সামিরার মাকে দেয়া অ্যাডভান্স ফিরিয়ে দিতে সেই থিয়েটারের মালিকের কাছে আসে। থিয়েটারের মালিক অ্যাডভান্স ফিরিয়ে নিতে না চাইলে ফিরোজ তাকে বলে, সে যদি
অ্যাডভান্স নাও নেয় তবুও সামিরা এই স্টেজ শো করবে না। চান কুমার ফিরোজকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফিরোজ তার কোনো কথা না শুনে টাকা রেখে সেখান থেকে চলে আসে। এদিকে নেহা পরদিন পার্লারে গেলে পার্লারের মালিক তাকে বলে, কাল থেকে তোমার আর পার্লারে আসার দরকার নেই, অ্যাকাউন্টসে গিয়ে তোমার দেনা পাওনা বুঝে নাও। নেহা বলে, কিন্তু ম্যাডাম কেন আমাকে পার্লার থেকে বের করে দিচ্ছেন? কি করেছি আমি? পার্লারের মালিক বলে, কি করেছো তা তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি নিশ্চয়ই জানো যে কাস্টমারদের পার্সোনাল ফোন নাম্বার শেয়ার করা নিষেধ। তুমি সামিরা ম্যাডামকে তোমার ফোন নাম্বার দিয়েছো। নেহা বলে, কিন্তু ম্যাডাম আপনাকে এই কথা কে বলেছে? পার্লারের মালিক বলে, এখানে দেয়ালেরও কান আছে। নেহা বুঝতে পারে যে সামিরাকে ফোন নাম্বার দেওয়ার সময় পার্লারের কেউ হয়তো আড়ি পেতে তার কথা শুনেছিল। নেহাকে পার্লারের মালিক আরো বলে যে এই শহরের কোনো পার্লারই আর তোমাকে চাকরি দেবে না, কারণ তুমি বিশ্বাসঘাতকতা করেছো আর পার্লারের সবচেয়ে বড় রুলটি ভঙ্গ করেছো। নেহা আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন নেহা সামিরার বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। সে সামিরাকে বলে, বাজি আপনার সাথে ফোন নাম্বার শেয়ার করার জন্য বিউটি ম্যাক্স পার্লার থেকে আমার চাকরি চলে গেছে। এখন শহরের কোনো পার্লার আর আমাকে চাকরি দেবে না। প্লিজ বাজি আমাকে আপনার বাসায় কাজে রেখে দিন। আমি আপনার যত ধরনের সার্ভিস দরকার সব দেব। আমি বাসায় আপনাকে পেডিকিউর, ম্যানিকিউর, ফুট ম্যাসাজ, বডি ম্যাসাজ সব করে দেব। কিন্তু সামিরা নেহাকে বলে, বিউটি ম্যাক্স পার্লারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তোমাকে পার্মানেন্ট চাকরিতে রাখলে আমার নাম খারাপ হবে, কিন্তু আমার যখন প্রয়োজন হবে তোমাকে হোম সার্ভিসের জন্য ডেকে নেব। এরপর সামিরা নেহার হাতে একটি 100 টাকার নোট দিয়ে বলে, আজ বেশি ক্যাশ টাকা নেই আমার কাছে। নেহা বলে, আরে না না বাজি টাকা লাগবে না। সামিরা বলে, রেখে দাও। নেহা সেখান থেকে চলে যাবার সময় ফিরোজ সেখানে এসে সামিরাকে বলে, কি ব্যাপার, আমাকে ইগনোর কেন করছো? সামিরা বলে, তোমাকে বাড়ির ভেতর ঢুকতে দিয়েছে কে? এক কথায় দুই কথায় সামিরা ও ফিরোজের মধ্যে ঝগড়া শুরু হয়। নেহা একপাশে দাঁড়িয়ে এতক্ষণ ঝগড়া দেখছিল। অবস্থা খারাপ দেখে সে ব্যাগ থেকে তার ফোন বের করে কানে দিয়ে বলে, হ্যালো পুলিশ স্টেশন, ফিল্ম স্টার সামিরার বাসায় খুব ঝগড়া হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। নেহাকে পুলিশে ফোন করতে দেখে ফিরোজ অনেকটা ঘাবড়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। ফিরোজ চলে যাবার পর সামিরা নেহাকে বলে, এ তুমি কি করেছো নেহা? বাড়িতে পুলিশ আসলে কেলেঙ্কারি হয়ে যাবে, সব জানাজানি হলে স্ক্যান্ডাল ছড়িয়ে পড়বে মিডিয়ায়। নেহা বলে, চিন্তা করার কিছু নেই বাজি, আমি সত্যি সত্যি পুলিশে ফোন দিইনি, এমনি ফোন কানে দিয়ে কথা বলেছে যাতে উনি ভয় পায়। নেহার এরকম উপস্থিত বুদ্ধি দেখে সামিরা তার প্রতি অনেক ইমপ্রেসড হয় আর তাকে তার ম্যানেজার পদে চাকরি দিয়ে দেয়। পরদিন নেহা তার কাপড় চোপড় গুছিয়ে নিজের বাড়ি থেকে সামিরার বাড়িতে চলে আসে। নেহার মা প্রথমে আপত্তি করলেও নেহা তাকে বোঝায় যে এমন চাকরি প্রতিদিন আসে না। সামিরা নেহার পার্সোনাল সকল কাজ সামলাতে শুরু করে, তার মেকআপ থেকে শুরু করে শপিং, খাওয়া দাওয়া, শিডিউল সব নেহা ম্যানেজ করত। এর কয়েকদিন পর চান কুমার আবার সামিরার মাকে নিয়ে সামিরার বাড়িতে আসে তাকে বুঝিয়ে স্টেজ শোয়ের জন্য রাজি করার জন্য, কিন্তু সামিরা তাদের কথায় রাজি হয় না। সামিরা তাদেরকে বলে যে নেহা আমার কেরিয়ার ভালো মতো ম্যানেজ করছে, আশা করি সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে আমার কেরিয়ারে। সামিরার মা তখন বলে, ঠিক আছে তোমার যা ইচ্ছে করো, তবে আমরাও দেখবো যে এই মেয়ে তোমার কেরিয়ারের উপরে নিয়ে যায় না তলানিতে ফেলে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ফিরোজ সামিরাকে নিয়ে একটি মুভি প্রডিউস করার প্ল্যান করছিল, এজন্য সে তার বাবার কাছে টাকা চায়, কিন্তু ফিরোজের বাবা তাকে সাফ জানিয়ে দেয় যে সে যদি সামিরাকে নিয়ে মুভি বানায় তবে সে একটা টাকাও দেবে না। পরদিন ফিরোজ সামিরার জন্য একটি ফুলের বুকে গিফট পাঠায়। এটি দেখে সামিরা অনেক খুশি হয়। সে নেহাকে বলে, আমি ঠিক করেছি ফিরোজের সাথে ঝগড়া মিটমাট করে ফেলবো। নেহা বলে, বাজি আপনি যদি এমন নরম মন নিয়ে চলেন তাহলে সবাই আপনার থেকে শুধু ফায়দা নেবে, মনকে শক্ত করুন। ওই দিন সামিরা একটি টক শোতে যায়। টক শোতে তার পরিচয় হয় আমেরিকায় পড়াশোনা করে সেখানেই সেটেল হওয়া রোহিল খানের সাথে। রোহিল খান তাকে জানায় যে সে হলিউড মুভির ডাইরেক্টর। তার প্রথম মুভি সামনের মাসে রিলিজ হবে, যার নায়িকা হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সে দেশে এসেছে নতুন একটি মুভির প্ল্যান নিয়ে। রোহিল খান সামিরাকে তার নতুন মুভির নায়িকা হওয়ার অফার করলে সামিরা অনেক খুশি হয় আর তার অফার অ্যাকসেপ্ট করে নেয়। বাসায় ফিরে সে নেহাকে বলে, রোহিল খান সত্যিই মুভি বানাবে নাকি শুধু পাবলিসিটির জন্য বলেছে? নেহা বলে, রোহিল খান লাখ লাখ দর্শকের সামনে ওয়াদা করেছে, মনে হয় না তার বরখেলাপ করবে। সামিরা বলে, যদি মুভি করেও তবে কি আমাকে নেবে? তার যদি অন্য কোনো নায়িকা পছন্দ হয় আমার থেকে ইয়াং, সুন্দর, আমার তো সে আগের সৌন্দর্য এখন আর নেই। নেহা বলে, বাজি কি বলছেন এসব? আপনার যে সুন্দরী আর কি আছে বলুন তো দেশে? রোহিল খান আপনাকে নিয়ে মুভি বানাবে, দেখে নেবেন। এরপর থেকে সামিরা নিজের ফিগার ঠিক করার জন্য হার্ডওয়ার্ক করা শুরু করে। সে রেগুলার জিম ও খাওয়া দাওয়া মেনটেন করতে থাকে,
কিন্তু তারপরও তার মনে হয় সে তার সৌন্দর্য ঠিক রাখতে পারছে না। আসলে যত যা কিছু করা হোক না কেন, নিজের বয়স তো আর কমানো সম্ভব না। কিন্তু নেহা তাকে প্রতিনিয়ত ভরসা দিয়ে যাচ্ছে যে তার মতো সুন্দরী দেশে আর দ্বিতীয়টি নেই। পরদিন সন্ধ্যায় সামিরা একটি পার্টিতে যায়। রুহিল খান ও ফিরোজও পার্টিতে আসে। পার্টি শুরু হলে সামিরা রুহিল খানের সাথে ডান্স করে। এইটি দেখে ফিরোজের অনেক রাগ হয় আর সে মদ খেয়ে মাতলামি শুরু করে। রুহিল তাকে বাড়ি যেতে বললে সে রুহিলের মুখে মদ ছুঁড়ে মারে। এতে রুহিলও রেগে ফিরোজকে এক ঘুষি মেরে বসে। পার্টিতে আসা অন্যরা ফিরোজকে ধরে অন্যদিকে নিয়ে যায়। এর পরদিন রুহিল সামিরার বাড়িতে আসে তার ফিল্ম নিয়ে ডিসকাস করার জন্য। রুহিল সামিরাকে ফিল্মের স্ক্রিপ্ট শোনায়। তারপর একদিন ফিল্মের পোস্টার ভিডিও শুট করার সময় সামিরা ঠিক মতো শুট ডেলিভারি দিতে পারছিল না। নেহা তখন সামিরাকে বলে, বাজি আপনার এক্সপ্রেশন অনেক আর্টিফিশিয়াল মনে হচ্ছে। নেহার এমন কথা শুনে সামিরা অনেক রাগ করে। সে নেহাকে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট নাকি কোচ? তোমার কাছ থেকে আমাকে অভিনয় শিখতে হবে? এই কথা শুনে নেহা চুপ করে যায়। পরদিন সামিরা রুহিলের সাথে ফিল্ম নিয়ে আলোচনা করার সময় সামিরা ইচ্ছে করে টেবিলে কফি ফেলে দেয়। রুহিল টিস্যু দিয়ে টেবিল পরিষ্কার করতে গেলে সামিরা রুহিলকে বলে, আরে তুমি এসব কেন করছো? নেহা আছে তো, এসব তো তারই কাজ। এরপর সে নেহাকে টেবিল পরিষ্কার করতে বলে। অর্থাৎ সামিরা নেহাকে তার জায়গা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। ওই দিন সন্ধ্যায় রুহিল সামিরা ও নেহাকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। কিন্তু সামিরা রুহিলকে বলে যে নেহা যেতে পারবে না, কারণ তার বাড়িতে অনেক কাজ আছে। নেহা বলে, বাজি আমি ডিনার থেকে ফিরে সব কাজ করে দেব। সামিরা বলে, না নেহা, তোমার কাজ সময় মতো শেষ করতে হবে। অর্থাৎ সামিরা চাইছিল না যে নেহা তার সাথে ডিনারে যাক। নেহাও বুঝতে পারছিল যে ধীরে ধীরে সামিরা তার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। এরপর দিন নেহার ছোট বোন সাইমার জন্মদিন উপলক্ষে নেহা বাড়িতে ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করে। কিন্তু করিমের এসব পছন্দ না হয় সে পার্টিতে আসা সবাইকে চলে যেতে বলে। নেহা তাকে বাধা দিলে আবারও করিমের সাথে তার ঝগড়া হয়। নেহা বুঝতে পারছিল যে তাকে নতুন কিছু করতে হবে। সামিরার এখানে হয়তো আর বেশি দিন সে চাকরি করতে পারবে না। এই জন্য পরদিন সকালে নেহা রুহিলের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সে রুহিলকে একটি মুভির স্ক্রিপ্ট শোনানোর সময় রুহিল তার হাত ধরে। ঠিক ওই সময় সামিরা সেখানে এসে তাদেরকে এভাবে দেখে ফেলে। সে নেহাকে বলে, ও তাহলে তুমি এই পর্যন্ত পৌঁছে গেছো। তোমার মতো মেয়েদের বিশ্বাস করে বাড়িতে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে আমার। নেহা ও রুহিল সামিরাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সামিরা নেহাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। সাথে সাথে সে নেহাকে আরো বলে দেয় যে আজ থেকে নেহাকে আর তার প্রয়োজন নেই। নেহা সেখান থেকে বের হলে বাইরে বৃষ্টি শুরু হয়। সে রাস্তার পাশে বৃষ্টিতে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখন নেহার পরিচিত একজন ক্যামেরাম্যান সে পথ দিয়ে যাচ্ছিল। নেহাকে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে দেখে সে তাকে তার বাড়ি পর্যন্ত লিফট দেয়। এদিকে ওই দিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলে সামিরার প্রচন্ড ভয় লাগতে শুরু করে। সে তার মাকে ফোন দিয়ে এক্ষুনি আসতে বলে, কারণ সে বাড়িতে একদমই একা ছিল। ফিরোজ তখন সামিরার মায়ের বাসায় ছিল। সে সামিরার মাকে সামিরার বাসায় পৌঁছে দেয়, কিন্তু গার্ড ফিরোজকে ভেতরে আসতে না দিলে সে গার্ডের পায়ে গুলি করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সব পত্রপত্রিকায় এই নিউজ ছাপা হয় যে ফিল্ম স্টার সামিরার সাবেক প্রেমিক ফিরোজ সামিরার বাড়ির সিকিউরিটি গার্ডকে গুলি করে আহত করেছে। সামিরার নতুন প্রেমিকের কথা জানাজানির পরই এমন কাণ্ড ঘটেছে। এই ঘটনার পর সামিরা অনেক রাগারাগি করে যে এইসব ভেতরের খবর পত্রিকাওয়ালারা জানলো কি করে। সে ঠিক করে যে সে প্রেস কনফারেন্স করে এর প্রতিবাদ করবে। কিন্তু রুহিল তাকে বলে যে সে এসব করতে গেলে পানি আরো ঘোলা হবে। সবচেয়ে ভালো হবে সে কয়েকদিন কোথাও থেকে টোর দিয়ে আসুক, ততদিনে মিডিয়া সব ভুলে যাবে। সামিরা তার কথায় রাজি হলে সামিরা ও রুহিল অনেক দূরে ট্যুরে চলে যায়। ট্যুর থেকে সামিরা তার আর রুহিলের রোমান্টিক পিক ফেসবুকে আপলোড দেয়। এসব দেখে ফিরোজ মনে মনে অনেক জ্বলতে থাকে। এদিকে নেহার চাকরি না থাকায় সে বাড়িতে টাকা দিতে পারছিল না। এজন্য বাড়িওয়ালা এসে নেহার মায়ের সাথে রাগারাগি করে যায়। এজন্য নেহা রাজুর ফোনের দোকানে তার ফোনটি বিক্রি করতে যায়, কিন্তু রাজু তাকে এমনি 15,000 টাকা ধার দেয়, কারণ সে যাকে ভালোবাসে তার কাছ থেকে টাকার বিনিময়ে ফোন কিভাবে নেয়। এর কয়েকদিন পর সামিরা হঠাৎ একদিন নেহাকে ফোন দিয়ে আবার কাজে আসতে বলে। আসলে রুহিল সামিরাকে বুঝিয়ে নেহাকে আবার কাজে আসার জন্য ফোন দেয়। এতে নেহা অনেক খুশি হয়। সেদিন সে সামিরার বাড়িতে এসে আবার কাজ শুরু করে। অন্যদিকে চানকুমার রাজুকে হিরো বানানোর কথা বলে তাকে তার সাথে নিয়ে আসে। রাজুও হিরো হবার জন্য চানকুমারের সাথে শহরে চলে আসে। এর মাঝে একদিন ফিরোজ চানকুমারের সাথে মিলে সামিরার বিরুদ্ধে একটি প্ল্যান করে। ফিরোজ প্রেস কনফারেন্স ডেকে সবার সামনে বলে সে সামিরার স্বামী। প্রমাণ হিসেবে সে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। আসলে এটি ছিল ফেক ম্যারেজ সার্টিফিকেট। পরদিন পত্রিকায় এই নিউজ ছাপা হলে রুহিল সামিরার বাড়িতে এসে অনেক রাগারাগি করে, কারণ এরকম নেগেটিভ নিউজ পাবলিশ হওয়ার পর মুভির প্রডিউসার হয়তো আর মুভিতে ফাইন্যান্স করবে না।
নেহা তখন ভালো করে ম্যারেজ সার্টিফিকেটটি দেখে সামিরাকে বলে, বাজি ভালো করে দেখে বলুন তো এটি কি আপনার সিগনেচার? আমার তো মনে হচ্ছে এটি জাল স্বাক্ষর। সামিরা তখন ভালো করে দেখে বুঝতে পারে যে ম্যারেজ সার্টিফিকেটের স্বাক্ষরটি আসলেই জাল। রুহিলও তখন বিষয়টি নিয়ে কনভিন্স হয় আর দ্রুত এর জন্য ফিরোজকে আইনের নোটিশ পাঠাতে বলে। ওই দিন রাতে সামিরা অনেক ড্রিঙ্ক করে, এজন্য পরদিন রিহার্সালে যেতে সামিরা 3 ঘন্টা লেট করে। এতে রুহিল আরেক দফা রাগারাগি করে, কারণ ততক্ষণে অন্য আর্টিস্টরা সেট ছেড়ে চলে গেছে। নেহা তখন বলে যে অন্য আর্টিস্টের বদলে সে রিহার্সাল করবে। সামিরার আপত্তি থাকার পরেও রুহিলের সম্মতি আছে দেখে সে আর কিছু বলে না। এরপর সামিরা ও নেহা রিহার্সাল শেষ করলে রুহিল নেহার অভিনয় দেখে অনেক খুশি হয় আর সামিরার কোয়ার্টিস্ট হিসেবে নেহাকে নেবে বলে ঠিক করে। অন্যদিকে ফিরোজের এই প্ল্যান ফেল হলে সে অন্য আরেকটি প্ল্যান করে। সে রাজুকে ফিল্মে হিরো বানানোর লোভ দেখিয়ে সামিরার বাড়িতে পাঠায় বেডরুম থেকে সামিরার পার্সোনাল ট্যাবটি চুরি করার জন্য, কারণ এই ট্যাবে তার আর সামিরার অনেক প্রাইভেট ছবি ও ভিডিও আছে। প্ল্যান মাফিক রাজু ইন্টারনেট সার্ভিসিং এর লোক সেজে সামিরার বেডরুম থেকে তার ট্যাবটি চুরি করে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ নেহার সাথে তার দেখা হয়ে যায়। রাজু নেহার সাথে ফ্লার্ট করার সময় হঠাৎ সামিরা সেখানে চলে আসে। সামিরাকে দেখে রাজু তড়িঘড়ি করে বেরিয়ে যায়। সামিরা নেহাকে জিজ্ঞেস করে ছেলেটি কে? নেহা বলে ওয়াইফাই সার্ভিসিং এর লোক। সামিরা বলে তাহলে তোমার সাথে কি কথা বলছিল? নেহা বলে যে না তেমন কিছুই না, ছেলেটি আমার ভাইয়ের বন্ধু তাই তার খোঁজ নিচ্ছিল। এরপর সামিরা আর কিছু না বলে তার ঘরে চলে যায়। পরদিন সামিরা রুহিলের সাথে দেখা করতে গেলে রুহিল সামিরাকে জানায় যে প্রডিউসার এই মুভিতে ফাইন্যান্স করতে মানা করে দিয়েছে, তাই মুভিটি আর করা হবে না। সামিরা তখন সিদ্ধান্ত নেয় যে মুভিটি সে নিজেই প্রডিউস করবে, কিন্তু তার সমস্ত টাকা তার মায়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা, আর তার মা তাকে মুভিতে ফাইন্যান্স করার জন্য টাকা দেবে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে সে তার নামে এই বাড়িটি বন্ধক রেখে মুভিতে ফাইন্যান্স করবে। সামিরা বাড়ি বন্ধক রেখে সমস্ত টাকা রুহিলের হাতে তুলে দেয়। একদিন রুহিল মুভির শুভ মহরত অনুষ্ঠান করে সবার সামনে নায়ক নায়িকাদের পরিচয় করিয়ে দেয়। সবাই যখন পার্টিতে ব্যস্ত, ফিরোজ তখন সামিরার চুরি করে নেওয়া ট্যাব থেকে তার আর সামিরার প্রাইভেট মুহূর্তের ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেয়। মুহূর্তের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়লে সামিরা নেহাকে নিয়ে দ্রুত বাসায় ফিরে আসে। বাসায় এসে সে তার ট্যাবটি খুঁজতে থাকে, কারণ সে জানতো যে তার এই ট্যাবটিতেই এই ভিডিও রেকর্ড করা ছিল। ট্যাবটি কোথাও খুঁজে না পেয়ে সে পাগলের মতো চিৎকার করতে থাকে। নেহাও তার সাথে ট্যাবটি খুঁজতে থাকে। হঠাৎ সামিরার মনে পড়ে সেদিনের ইন্টারনেট সার্ভিসিং এর ছেলেটার কথা, যে সামিরাকে দেখে মাথা নিচু করে পালিয়ে গিয়েছিল। তার আরো মনে পড়ে সেদিন নেহা ছেলেটির সাথে হেসে হেসে কথা বলছিল। সামিরা তখন নেহার কাছে গিয়ে তাকে প্রথমে এক চড় বসিয়ে দেয়। তারপর সে নেহাকে বলে তুই ফিরোজের সাথে মিলে আমার সাথে বেইমানি করেছিস তাই না? তুই ফিরোজকে আমার ট্যাব দিয়েছিস। নেহা বলে না বাজি আমি এমনটা করিনি, বিশ্বাস করো। কিন্তু সামিরা তার কোনো কথা না শুনে পিস্তল নিয়ে নেহাকে মারতে যায়। নেহা হাত জোর করে আল্লাহর কসম কেটে বলে যে সে এমনটা করেনি, কিন্তু সামিরা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। সামিরা যখন তার পিস্তল দিয়ে নেহাকে গুলি করতেই যাবে, ঠিক তখনই সেখানে রুহিল চলে আসে। সে সামিরার হাত থেকে পিস্তল নিয়ে ফ্লোরে ফেলে দেয় আর নেহাকে বলে তা ফ্লোর থেকে তুলে বিছানায় রাখতে। নেহা রুহিলের কথা মতো পিস্তলটি তুলে বিছানায় রাখলে রুহিল নেহাকে বাইরে গিয়ে তার গাড়িতে বসতে বলে। নেহা রুহিলের কথা শুনে গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর রুহিলও বাড়ি থেকে বেরিয়ে এসে নেহাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তারা বাড়ি থেকে বেরিয়ে আসলে ফিরোজকে দেখা যায় পিস্তল লোড করে সামিরার বাড়ির দিকে যেতে। এদিকে নেহা রুহিলের বাড়িতে আসলে আমরা জানতে পারি যে নেহা ও রুহিলের মধ্যে সত্যি সত্যি অ্যাফেয়ার চলছিল। নেহা রুহিলকে বলে আমরা আমেরিকা চলে যাই, সেখানে গিয়ে নতুন জীবন শুরু করি। রুহিল বলে কিন্তু মুভির কি হবে? নেহা বলে ছাড়ো এই মুভি, এমন স্ক্যান্ডেল ফাঁস হওয়ার পর কেউ সামিরার মুভি দেখবে না, তোমার মুভি ফ্লপ হবে। রুহিল বলে ঠিক আছে আমাকে একটু ভাবতে দাও। এরপর নেহার ঘুম ভাঙে পরদিন বিকেলে। সে তার বেডের পাশে একটি কার্ড দেখতে পায় যাতে লেখা ছিল মিস ইউ অলরেডি। এরপর নেহা তার ফোন চেক করে দেখে তাতে রুহিলের একটি ভয়েস মেসেজ আছে যাতে রুহিল বলছে যে সে তার কথা মতো আমেরিকা চলে যাচ্ছে। তার আমেরিকার ফোন নাম্বার সে মেসেজে তাকে দিয়ে দেবে। এটি দেখে নেহা অনেক খুশি হয়। এরপর সে টিভি অন করে দেখে টিভিতে নিউজ দেখাচ্ছে যে ফিল্ম স্টার সামিরা গতরাতে তার নিজ বাসায় খুন হয়েছে। এটি জানার পর নেহা সামিরার বাসায় ছুটে যায়। মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম একটি বাড়ির দিকে ছুটে যেতে, সে আসলে নেহাই ছিল। নেহা সামিরার বাড়িতে আসলে পুলিশ অফিসার রবি সামিরাকে বলে ইনফরমেশন অনুযায়ী সামিরার সাথে সর্বশেষ আপনার ও রুহিল খানের দেখা হয়েছিল। আপনারা কখন বাড়ি ছেড়ে গিয়েছিলেন? নেহা বলে রাত 12টার দিকে। কিন্তু আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? রবি বলে দেখুন মিস নেহা,
এটি মার্ডার কেস, কেউ সন্দেহের বাইরে নয়। আপনার ফোন নাম্বার ও অ্যাড্রেস এখানে লিখে দিয়ে যান। যাই হোক, নেহা বাড়িতে ফিরে রুহিলকে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছিল না। এদিকে পুলিশ সামিরাকে হত্যার জন্য সন্দেহভাজন হিসেবে ফিরোজকে অ্যারেস্ট করে। পুলিশ তার কাছ থেকে লোড করা একটি পিস্তল পায়, কিন্তু তা ফরেন্সিক পরীক্ষার পর জানা যায় যে ফিরোজের পিস্তল থেকে সেদিন কোনো ফায়ার হয়নি। তাছাড়া যে পিস্তলে মার্ডার হয়েছে সে পিস্তলে অন্য আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর সে আর কারো নয় বরং নেহার। ওই দিনই পুলিশ এসে সামিরার খুনের দায়ে নেহাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সে পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কিভাবে ওই পিস্তলে তার ফিঙ্গারপ্রিন্ট লেগেছে। সে বলে যে সেদিন সামিরা তাকে এই পিস্তল দিয়ে মারতে আসলে রুহিল খান তা ফ্লোরে ফেলে দিয়েছিল, আর সে তখন পিস্তলটি ফ্লোর থেকে তুলে বিছানায় রেখেছিল। তখন হয়তো তার ফিঙ্গারপ্রিন্ট পিস্তলে লেগে গিয়েছে। কিন্তু পুলিশ বলে, এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? নেহা বলে, হ্যাঁ আছে, রুহিল খানই তার প্রমাণ। আমাকে প্লিজ একবার রুহিলকে ফোন করতে দিন। পুলিশ অফিসার নেহাকে তার ফোন দিলে সে রুহিলকে কল করে, কিন্তু রুহিল ফোন রিসিভ করে না। এরপর নেহা রুহিলের দেয়া আমেরিকায় তার বাড়িতে ফোন নম্বরে ফোন দিলে কেউ একজন ফোন রিসিভ করে নেহাকে বলে যে আজ সকালে একটি কার অ্যাক্সিডেন্টে রুহিল খান মারা গেছে। এটি শুনে নেহা কান্নায় ভেঙে পড়ে, কারণ একদিকে তাকে নির্দোষ প্রমাণ করার কেউ নেই, অন্যদিকে তার ভালোবাসার মানুষ রুহিল মারা গেছে। নেহাকে কোর্টে তোলা হলে সামিরাকে হত্যার দায়ে কোর্ট নেহাকে 14 বছরের সাজা শোনায়। এরপর পার হয়ে যায় 2 বছর। একদিন জেলে নেহার সাথে কেউ একজন দেখা করতে আসে। নেহা মিটিং রুমে গিয়ে দেখে অ্যাডভোকেট মায়া তার সাথে দেখা করতে এসেছে। মায়া তাকে বলে যে জাস্টিস ফর উমেন নামের একটি এনজিও থেকে তাকে তার উকিল হিসেবে হায়ার করা হয়েছে। তারা নেহার কেসটি রিওপেন করার জন্য কোর্টে আপিল করবে। নেহা বলে, এসব করে আর কোনো লাভ হবে না, কারণ আমাকে যে নির্দোষ প্রমাণ করতে পারতো সে অনেক আগেই মারা গেছে। মায়া তখন নেহার সামনে কিছু পত্রিকার কাটিং ও ছবি রেখে বলে, ছবিগুলো ভালো করে দেখো। নেহা ছবিগুলো দেখে বলে, এ তো রুহিল খানের ছবি। মায়া বলে, হ্যাঁ, রুহিল খানের ছবি। তুমি যাকে বলছো 2 বছর আগে মারা গেছে, সে 1 মাস আগে থাইল্যান্ডে একটি মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছে। নেহা বলে, কিন্তু এ কি করে সম্ভব? মায়া তখন নেহার সামনে রুহিলের আরো কিছু ছবি রেখে বলে, তুমি যাকে রুহিল খান নামে চেনো তার আসল নাম ওসমান আজমি। সে নিজের আইডেন্টিটি বদলে এক্সপার্ট। বিভিন্ন দেশে সে ভিন্ন ভিন্ন নামে ক্রাইম করে বেড়ায়। তার নামে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা আছে। সে জানতো যে সামিরার মতো মেয়েদের সে খুব সহজেই ফাঁদে ফেলতে পারবে, আর এর জন্য সে ব্যবহার করেছে তোমাকে। ফিল্ম বানানোর নাম করে সামিরার 1 মিলিয়ন পাউন্ড নিয়ে সে লাপাত্তা হয়েছে। আর আমার ধারণা যদি সত্যি হয় তাহলে সেই সামিরাকে খুন করেছে, আর তোমাকে এই কেসে ফাঁসানো হয়েছে। তখন নেহার মনে পড়তে থাকে রুহিল কিভাবে তার আর সামিরার ইমোশন নিয়ে খেলা করে তাকে বোকা বানিয়েছে। এসব মনে করে নেহা কান্নায় ভেঙে পড়ে। মায়া তাকে বলে, তুমি চিন্তা করো না নেহা, আমি তোমাকে ন্যায় বিচার পেতে সাহায্য করব। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন আসলে কি হয়েছিল। সেদিন নেহা সামিরার বাড়ি থেকে বেরিয়ে রুহিলের গাড়িতে বসার পর রুহিল সামিরাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নেহাকে নিয়ে তার বাড়িতে আসে। তারপর নেহাকেও ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আবার সামিরার বাড়িতে গিয়ে সামিরার পিস্তল দিয়ে সামিরাকে গুলি করে খুন করে চলে যায়। এই সময় সে হাতে গ্লাভস পরেছিল যাতে পিস্তলে তার ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এরপর রুহিল সামিরার সব টাকা পয়সা নিয়ে থাইল্যান্ড চলে যায়। আদালতে নেহার কেসটি রিওপেন হলে মায়া তথ্য প্রমাণ উপস্থাপন করে প্রমাণ করে দেয় যে নেহা নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছিল। রুহিল নিজের স্বার্থসিদ্ধির জন্য নেহাকে বলির পাঠা বানিয়েছে। সবশেষে আদালত নেহাকে বেকসুর খালাস দেয়। নেহা তার পরিবারের কাছে ফিরে অনেক খুশি হয়। একদিন সামিরার মা দিলশাদ বেগম নেহাকে তার বাড়িতে ডাকে। সে নেহাকে বলে, তুমি আমার মেয়ের সব থেকে ভালো বন্ধু ছিলে। আমার মেয়ে তো আর এই দুনিয়ায় নেই, আজ থেকে তুমি আমার মেয়ে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ফিল্ম স্টার বানাতে চাই। এরপর আমরা দেখি নেহা অনেক বড় ফিল্ম স্টার হয়ে যায়, কিন্তু সে তার লাইফে সামিরার অবদান কখনো ভুলতে পারেনি। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।